সুপারিশ করেছে 20,000 টাকা সর্বনিম্ন, সেখান থেকে যেন একটা টাকাও না কমে। আমরা চাই সেই কমিশনের সুপারিশকেই যেন বাস্তবায়ন করা হয়। প্রিয় ভাইরা, আমরা সরকারের প্রতিটি উন্নয়নে উজ্জ্বল ভাবে আমরা সাক্ষী রেখে চলেছি। আমরা রাষ্ট্রের প্রতিটি উন্নয়নে কাজ করে যাই প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। আমরা যারা সাধারণ কর্মচারী আছি, কেউ শিক্ষক পেশায় আছে, কেউ সাধারণ কর্মচারী হিসেবে আছে, কেউ চিকিৎসা পেশায় আছে, কেউ অন্য পেশায় আছে, কেউ পুলিশে আছে, কেউ আর্মিতে আছে, কেউ বিভিন্ন ডিফেন্সে যারা আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে। এদেশে 22 লক্ষ সরকারি কর্মচারী মাত্র। এই 22 লক্ষ সরকারি কর্মচারীকে যদি রাষ্ট্র ভরণ পোষণ দিয়ে চালাতে না পারে, তাহলে কিসের সরকার এই বাংলাদেশের কর্মচারীদের জন্য উন্নয়ন করবে বলেন? আমরা তো সরকারের সাথে সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে চলি। সরকারের উন্নয়নে যদি সরকারি কর্মচারীরা সাথে না থাকে, তাহলে কি সরকারের পক্ষে কোনো কিছু করা সম্ভব? কর্মচারী ছাড়া কি রাষ্ট্র চলবে? কর্মচারীদের ছাড়া কি কোনো অফিস আদালত চলে? তাহলে সেই কর্মচারীরা যদি ভালো না থাকে, তাহলে রাষ্ট্রের উন্নয়ন কিভাবে হয়? আমরা সব সময় বলে থাকি, সরকারি কর্মচারীরা হচ্ছে রাষ্ট্রের একটা অংশ। রাষ্ট্রের যে একটা পরিবার, সেই পরিবারের একটা অংশ হচ্ছে সরকারি কর্মচারীরা। সেই সরকারি কর্মচারীরা যদি পরিবার পরিজন নিয়ে সচ্ছলভাবে টেনশন ফ্রি হয়ে চলতে না পারে, তাহলে সরকারি চাকরি করে কি লাভ? আমাদের আগামী প্রজন্ম যারা আসবে, অনেকেই বলে চাকরিতে ভালো না লাগলে ছেড়ে দেন। আরে বাবা, চাকরি ভালো না লাগলে ছেড়ে দেওয়া সহজ কথা। তার জায়গায় তুমি আসলে তুমিও তো কালকে সেই একই গান গাওয়া শুরু করবে। তখন তুমিও তো বলবে যে অভাব, ঘরে ভাত নাই, বেতন নাই, 10 দিন বাজার চলে না। আমার মনে হয় সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রায় 90% কর্মচারী ঋণগ্রস্ত। এই কর্মচারীরা নিজেদের প্রভিডেন্ট ফান্ড খেয়ে না খেয়ে বেতনের টাকা কমিয়ে নিয়ে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমায়। সেই প্রভিডেন্ট ফান্ডটা তার বৃদ্ধ বয়সে একটা সম্বল হবে এই আশায়, কিন্তু সেই প্রভিডেন্ট ফান্ড থেকে তারা বারবার লোন নেওয়ার ফলে কিস্তির পরিমাণ এমন পরিমাণ ভাবে দাঁড়িয়ে যায়, তখন যদি তারা ঋণ কাটার পরে, কিস্তি কাটার পরে মাস শেষে যে বেতন পায়, তাতে তাদের 10 দিন 15 দিন চলে না, আবার তারা ধার দেনা শুরু করে। এভাবে আমাদের এই নির্যাতনের উপরে, আমাদের লাঞ্ছনার উপরে দীর্ঘ 11টা বছর চলছে। তাই আমরা আজকে আমাদের যে দেশনায়ক জনাব তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ করব, আপনি দীর্ঘকাল পর নির্বাচিত হয়ে সরকারের ক্ষমতায় এসেছেন। আপনি ক্ষমতায় এসেই এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আরো যে উন্নয়নমূলক কাজগুলো করছেন, আমরা এই কাজকে সাধুবাদ জানাই। তবে এর সাথে সাথে সরকারি কর্মচারীদের উন্নয়নের জন্য আপনার দায়িত্ব রাখা উচিত। এর পাশাপাশি সরকারি পরিবারগুলো যাতে ভালো থাকে, সেজন্য আপনার দৃষ্টি দেওয়া উচিত। আমরা সব সময় দেখেছি যে আমাদের যে দ্রব্যমূল্য আজকে 11 বছরে ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে আজকে কোথায় এসেছে আপনারা দেখেন। 2015 সালে আপনারা যে দ্রব্যগুলো কিনতেন, চাল, ডাল, লবণ, আটা, ময়দা, সুজি, আজকে কি সেই পর্যায়ে সেই দামে আছে? তাহলে আমাদের বেতন কি বেড়েছে? 11 বছরে বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে। 11 বছরে বেতন বাড়েনি, কিন্তু দাম কি থেমে আছে? দাম কিন্তু প্রতিদিন প্রতি সময় বেড়েছে। আমাদের বাংলাদেশে যারা সিন্ডিকেট করে এই 11 বছরে আমরা দেখেছি, কখনো পেঁয়াজকে জিম্মি করে, কখনো মুসুরির ডালকে, কখনো চিনিকে জিম্মি করে, কখনো সয়াবিন তেলকে জিম্মি করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় সাধারণ মানুষের কাছ থেকে। গোডাউনে তেল জমা থাকে, তারপরও দোকানে গিয়ে আমরা তেল পাই না। এমন সময়ও দেখা গেছে আজকে অকটেন, পেট্রোল, ডিজেল সবকিছুর দাম বেড়েছে, শুধু মানুষের দাম বাড়েনি। আজকে প্রতিটি পণ্যের দাম বাড়ে, চালের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, সবকিছু বাড়ে, শুধু একজন সরকারি কর্মচারীদের জীবনের মূল্য বাড়ে না, একজন কর্মচারীর দাম বাড়ে না। আজকে অনেক কর্মচারী ধুকে ধুকে তারা জীবন চালাচ্ছে,
সংসার চালাতে না পেরে তারা রাতের আধারে অটো চালাচ্ছে, সংসার চালাতে না পেরে তারা বাদাম বিক্রি করে, সংসার চালাতে না পেরে তারা বন্ধের দিনে অফিসের শেষে অনেকেই দেখি পার্ট টাইম জব করে, পার্ট টাইম কাজ করে। এটা আসলে একজন কর্মচারীর জন্য সমীচীন নয়। একজন সরকারি কর্মচারী সারাদিন কষ্ট করে পরিশ্রম করে আবার যদি গিয়ে তারা পার্ট টাইম জব করে, তাহলে তার আর সেই আগের যে এনার্জি, রাষ্ট্রের উন্নয়নের জন্য যে নিজের মেধাকে কাজে লাগাবে, সেই মেধাটা আর থাকে না। সেই মেধাটা চিন্তায় চিন্তায় দুশ্চিন্তায় সেই মেধাটা অসুস্থ হয়ে পড়ে। বহির্বিশ্বে দেখবেন যে সরকারি কর্মচারীরা যে বেতন পায়, তাদের দুর্নীতির দিকে তারা ফিরে থুতুও ফেলায় না। এমন ভাবে তাদেরকে পরিচালিত করা হয় যাতে কোনো সরকারি কর্মচারীকে চুরি করতে না হয়, যাতে কোনো সরকারি কর্মচারীকে অন্য আয়ের পথ খুঁজতে না হয়, যাতে কোনো সরকারি কর্মচারীকে দুর্নীতি ঘুষ খেতে না হয়। আর বাংলাদেশের সরকারি কর্মচারীরা সংসার চালানোর জন্য তাদেরকে পার্ট টাইম কাজ করতে হয়। এ লজ্জা আমরা কোথায় রাখবো? আজকে যদি আমরা পে স্কেলের জন্য, বেতন বৃদ্ধির জন্য রাস্তায় নামি, বারবার নামি, এই খবরগুলি প্রচারিত হয়, বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়, এগুলি বহির্বিশ্বেও দেখে, তাহলে বহির্বিশ্বের কাছে আপনারা কি জবাব দিবেন যে আপনার দেশের সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলন করে? আমরা তো আন্দোলন করতে চাই না, আমরা তো ন্যায্য পাওনা চাই, যেটা 2000 প্রতিটা 5 বছর পর পর আমাদের দেওয়ার কথা ছিল। 2020 সালে আমরা যদি একটা পে স্কেল পেতাম, তাহলে আমাদের 8250 টাকার স্কেলটা চলে যেত 16500 টাকায়। যদি ডাবলও করা হতো, 2025 সালে যদি আমরা সেই স্কেলটাই আর একবার পেতাম, তাহলে 16500 টাকার স্কেলটা কোথায় যেত? 33000 টাকায়। তাহলে এই যে দুইটা স্কেলের সমন্বয়, আমরা সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছিলাম। সেই 35,000 টাকার স্কেলকে চুলছেরা বিশ্লেষণ করে সাধারণ মানুষের তথ্য নিয়ে ব্যবসায়িক, পুলিশ, সেনাবাহিনী, সচিব পর্যায়ে যারা আছেন তাদের সকলের এবং সকল পেশাজীবী সংগঠনের মতামতের ভিত্তিতে চুলছেরা বিশ্লেষণ করে আপনারা প্রস্তাব দিয়েছিলেন সর্বনিম্ন 20,000 টাকা। এখন এই সরকার এসে আবার সচিব কমিটির একটা সুপারিশ কমিটি পুনর্গঠন করেছেন। আমরা সে কমিটির কাছেও বারবার দাবি জানিয়েছি, আমাদের সেই 20,000 টাকা থেকে যেন 20 পয়সাও না কমে। আমাদের যে পে কমিশন সুপারিশ করেছে 20,000 টাকা সর্বনিম্ন, সেখান থেকে যেন 1 টাকাও না কমে। আমরা চাই সেই কমিশনের সুপারিশকেই যেন বাস্তবায়ন করা হয়, কোনো পার্সেন্টেজে নয়, কোনো ধাপে নয়, কোনো কিস্তিতে নয়। আমরা চাই 11 বছর পর যেহেতু একটা আমরা পে স্কেল পেতে যাচ্ছি, সেই পে স্কেলটা পেয়ে যেন কোনো কর্মচারীদেরকে আবার হাই হুতাশ করতে না হয়। আমরা যদি আপনি যদি আমাদেরকে ধাপে ধাপে পে স্কেল দেন, তাহলে কিন্তু দ্রব্যমূল্যের উপরে যে প্রভাবটা পড়বে সেটা কিন্তু ধাপে ধাপে পড়বে না, সেটা কিন্তু এক ধাপে পড়বে। তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়ে লাফে লাফে, আর আমাদের বেতন কেন বাড়বে ধাপে ধাপে? আপনারা বলুন যে দ্রব্যমূল্যের দাম বাড়ে লাফে লাফে, আর আমাদের বেতন কেন বাড়বে ধাপে ধাপে? ঠিক আছে, তাহলে আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আমরা আচ্ছা, প্রিয় ভাইরা, আমরা কখনোই সরকারের বিরুদ্ধে নয়, আমরা সব সময় সরকারের সাথে আছি। যে সরকারই আসুক, আমরা সে সরকারের হুকুম, নিয়ম, শৃঙ্খলা মেনে আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমরা কোনো আন্দোলন সংগ্রাম, সত্যি কথা, আমরা কোনো আন্দোলন সংগ্রাম করতে চাই না। আন্দোলন সংগ্রাম করবে অন্য মানুষ, কেন সরকারি কর্মচারীদেরকে আন্দোলন করতে হবে? তাই আমরা যে গত রোজার ঈদ গিয়েছে, আমরা আমাদের কর্মচারী ভাইয়েরা যারা বিশেষ করে নিম্ন গ্রেডে চাকরি করে, তারা আসলে ঈদ করতে পারে না। তারা যে 8,200 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা বোনাস পায়, সেই বোনাস দিয়ে তারা নতুন কাপড় চুপড় কেনার স্বপ্ন দেখে না। সেই বোনাস দিয়ে তারা কোরবানি দেখার স্বপ্ন দেখে না। সেই বোনাস দিয়ে তারা যে এই কোরবানিতে ঈদ করবে বা একটা কোরবানির অংশ হিসাবে একটা ভাগ দিবে, সেটা তাদের সৌভাগ্য হয় না। আমরা চাই কর্মচারীরা যাতে সম্মানের সাথে বাঁচতে পারে, কর্মচারীরা যাতে তাদের ছেলে মেয়েদের কাছে তাদের মাথা নত করে থাকতে না হয়, সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। তাই আমরা চাই আসন্ন ঈদের আগেই
আমাদের যেন একটা সুখবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনতে পারি। আমরা চাই আগামী ঈদ, যে এবারে যে ঈদ আসবে, ঈদুল আজহা, সেই ঈদুল আজহার আগেই যেন আমরা সুস্পষ্ট একটা ঘোষণা চাই। আমরা আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে আমরা কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ করব। আমরা চাই এর আগেই যেন সরকারের পক্ষ থেকে একটা সুস্পষ্ট ঘোষণা আসে। আমরা সেই পে স্কেল আমরা সম্পূর্ণভাবে একসাথে এক ধাপে বাস্তবায়ন করার জন্য আমরা জোর দাবি জানাই। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা এখানে যার ডাকে সমবেত হয়েছেন একজন নারী নেতৃত্ব। আজকে দেখেন নারীরা, বাংলাদেশের পরাধীন মন্ত্রী তারেক রহমান যখন বাংলাদেশে ফেরার পর তিনি একটা জনপ্রিয় ডায়লগ দিয়েছিলেন, যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন অনেক জনপ্রিয়, যেটা ছিল গুপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলে, আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম গুলো অসংখ্য গুপ্ত প্রবেশ করেছে। কথা শোনার পর অনেকেই আমাকে গালি দেবেন, বাট এটা বলতে হবে। যেটা দলের জন্য ভালো, যেটা দলের জন্য অমঙ্গল, সেটা তো অবশ্যই বলা উচিত। আওয়ামী লীগকে ভেঙে টুকরো করার একটা কঠিন পরিকল্পনা চলমান রয়েছে। এই পরিকল্পনাতে অনেকেই সম্পৃক্ত আছে, অনেকেই আছে যাদের নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু নাম এই মুহূর্তে প্রকাশ করব না। 5 আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এটা আপনারা সবাই দেখেছেন, আমি দেখেছি, আমরা জানি, আপনিও জানেন। কিন্তু বাস্তবতা কি শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুতি পর্যন্ত সীমাবদ্ধ? মানে হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলে দেওয়া হয়েছে, এইখানেই কি শেষ? এরপরে কি আর কোনো প্রক্রিয়া তারা হাতে নেবে না, কিংবা তারা কোনো প্রচেষ্টা চালাচ্ছে না? অর্থাৎ জামাত, বিএনপি, এনসিপি, ডিপ স্টেট, সিআইএ, আইএসআই, হোয়াটএভার, তারা কি শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলে দিয়ে চুপচাপ বসে আছে, আর কোনো কর্মযজ্ঞ তারা চালাচ্ছে না? আপনাদের কি মনে হয় বাস্তবতা এইটুকুই? না, এখানে ভয়ঙ্কর সব তথ্য আছে, এখানে ভয়ঙ্কর সব পরিকল্পনা আছে, ভয়ঙ্কর সব ষড়যন্ত্র এখন অবধি চলমান আছে, সামনের দিনেও সেই ষড়যন্ত্র চলবে। বিভিন্ন তথ্য এবং সমীকরণ বলছে 2026-এর মধ্যে আওয়ামী লীগকে টুকরো করার চেষ্টা করবে পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমান। কিন্তু এই চক্রান্তে, মানে পুরো চক্রান্তে তারেক রহমান একাই যে আছে এইটা ভাবার কোনো কারণ নাই। এখানে অনেকেই সম্পৃক্ত আছে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চক্রান্তকারী এই ষড়যন্ত্রে সম্পৃক্ত আছে, এবং এই পুরো ষড়যন্ত্রের শেকড় অনেক বেশি গভীরে। এটাকে সহসায় স্বাভাবিকভাবে নেওয়ার মতো কোনো বিষয় না। বাংলাদেশে তখনও নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়নি, কিন্তু দেশের সব থেকে বোকা মূর্খ গাধা লোকটাকেও যদি জিজ্ঞাসা করা হতো, সেও বুঝে গিয়েছিল আমরা মামুরা, অর্থাৎ মামা ভাগিনাদের একটা নির্বাচন বাংলাদেশে আয়োজন করার চেষ্টা করা হচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে, ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর এইটাই তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। তারেকের মতো 10 পাস বাংলার লুথার কিং এবং বিএনপির মতো একটা অথর্ব অশিক্ষিতদের সংগঠন, তারা আওয়ামী লীগকে টুকরো করার ক্ষমতা রাখে? কিংবা এই যে প্ল্যানিং করা হয়েছে, এই প্ল্যানে কি শুধুমাত্র বিএনপি সম্পৃক্ত? না, এটা যে বিএনপি পারবে না এককভাবে, এটা আমরা সবাই জানি, এবং বাংলাদেশের সাধারণ মানুষও সেটা খুব ভালোভাবে জানে। কিন্তু যেহেতু এই সরকার, মানে বর্তমান বিএনপির সরকার, পাকিস্তান এবং মার্কিনীদের ঔরসজাত সন্তান, অর্থাৎ পাক মার্কিন ঔরসজাত সরকার বর্তমান সরকার, সেহেতু কিছু বুদ্ধি বেশ্যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে সরকারের অংশ হয়েছে, আবার কিছু হয়েছে জুলাই স্ট্যান্ডবাজির কারণে, মানে জুলাই সন্ত্রাসে তারা সামনের সারিতে ছিল, সেই জায়গা থেকে একটা ভূমিকা থাকার কারণে তারা সরকারের একটা পার্ট হয়েছে। আমেরিকা এবং তাদের এদেশীয় বঙ্গীয় দালালরা উভয়ই চাচ্ছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে তাদের যে নিয়োজিত দালাল রয়েছে, ডলার খেকো দালাল, তারা সবাই মিলে চাচ্ছে আওয়ামী লীগকে টুকরো করতে। তারা খুব ভালোভাবে জানে বিএনপি একটা নপুংসক দল, একটা সংগঠন, একটা মূর্খ সংগঠন, পিনাকির ভাষায় বললাম। সুতরাং বিএনপি যে কোনো সময় পাল্টে খেতে পারে, বিএনপির গণমানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো দায়িত্ব নাই। সুতরাং বিএনপির ব্যাপারটা তারা মাথায় রাখতেছে না। বাংলাদেশের একমাত্র প্রগতিশীল শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে টুকরো করে দিতে পারলেই কেবলমাত্র বাংলাদেশে স্থায়ীভাবে মৌলবাদীদের
নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে কয়েকটা ভাগে বিভক্ত করলে মৌলবাদীরা তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারবে এবং বাংলাদেশটা স্থায়ীভাবে তারা নিয়ন্ত্রণে নিতে পারবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে। এবং এদেশে যারা প্রতিবাদের মশাল জ্বালাতো মাঝে মধ্যে বাংলাদেশের সেকুলার বাঙ্গু বামেরা, এই বামেরা ইতিমধ্যে মার্কিনীদের ডলারের কাছে বিক্রি হয়ে গেছে, সুতরাং তারা আর কোনো কথা বলবে না। কিছুদিন পর পর হয়তো একটু নাটক দেখানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দু একটা মিছিল করবে, দু একটা মশাল জ্বালাবে, যেমনটা গত দুদিন পূর্বে আমরা দেখলাম, গতকালকেও দেখলাম মশাল জ্বালানো হচ্ছে। বামেরা বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে মশাল জ্বালাচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে, কিন্তু কার্যত এগুলা সব লোক দেখানো নাটক, এর বাইরে আর কোনো কিছু না। বামেরা পৃথিবীতে সব থেকে বড় জঘন্য, বাংলাদেশের বামেরা এর থেকে আরো বেশি জঘন্য। সুতরাং বামেদের ব্যাপারটা গেল, বাকি থাকে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে মার্কিনীদের যে চাওয়া পাওয়া, যে তাদের প্রত্যাশা, সেটা খুব দ্রুততার সাথে পূরণ করতে পারবে। বাংলাদেশে একমাত্র মাটিজাত এবং মাটির পক্ষের গণমানুষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। এইটাকে ভাঙার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার যদি বাজেট করতে হয়, তাতেও মার্কিনীদের কোনো আপত্তি নেই, পশ্চিমা শক্তির কোনো আপত্তি থাকার কথাও না। স্বাভাবিকভাবে চক্রান্তের সাথে আমেরিকার সকল অবৈধ সন্তান, যেমন বিএনপি, জামাত, এনসিপি, সিপিবি, জুনায়েদ সাকিদের মতো অসংখ্য বদমাইশ এবং ইউনুসের মতো ট্রেনিং প্রাপ্ত সকল ফুটফুটে প্রাণী বা ফুটফুটে সন্তান, এরা যারা জুলাই ষড়যন্ত্রের দায়ে রাষ্ট্রদ্রোহিতার মামলার হয়ে আছে, যে কোনো সময় ঝুলিয়ে দিতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসলে, যার কারণে তারা আওয়ামী লীগকে সবাই একত্রিত হয়ে নিশ্চিহ্ন করতে চায়। একটা মজার বিষয় জানলে হাসবেন, ইউনুসের মতো বাটপার শত শত কোটি টাকা বাজেট করে বর্তমানে অনলাইনে তার একটা পেটোয়া বাহিনী লালন পালন করতেছে। এই পেটোয়া বাহিনীকে দিয়ে ইউনুসের যেই সব প্রপাগান্ডা, সেগুলা মার্কেটে ছড়িয়ে দেওয়া, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো, এগুলা করে যাচ্ছে। এটা বিশ্বাস হবার মতো কথা না, কিন্তু এটা সত্য। তার মতো, অর্থাৎ ইউনুসের মতো কঞ্জুস খুব আহ্লাদের সাথে যে কোটি কোটি টাকা ব্যয় করতেছে, এমনটা ভাবার কারণ গ্রামীণের হাজার হাজার কোটি টাকার সম্পত্তির নিরাপত্তা এবং ইউনুসের জানের নিরাপত্তার জন্য মূলত এই শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে ইউনুসের মতো হারকিপ্ট একজন মানুষ। ইউনুসের থেকে বিএনপি, জামাত, এনসিপি সবার মধ্যে ভয়ের সবথেকে বড় সমাধান আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া, আওয়ামী লীগের শক্তিকে বিচ্ছিন্ন করে দেওয়া, আওয়ামী লীগকে বিভ্রান্ত করা, আওয়ামী লীগের তৃণমূলকে টুকরো টুকরো করে ফেলা। এটাই তাদের ভয় থেকে দূরে থাকার একমাত্র পন্থা, এর বাইরে আর কোনো পন্থা তারা খুঁজে পাচ্ছে না। সেই লক্ষ্যেই তারা বেশ কিছু প্ল্যান হাতে নিয়েছে। প্রথমত, সবচেয়ে বেশি প্রচলিত এবং পুরনো প্ল্যান, আওয়ামী লীগের ভেতরে নিজেদের লোককে ঢুকিয়ে দেওয়া, যেটা ইতিমধ্যে তারা সফলভাবে করেছে। 15 আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগে অসংখ্য অনুপ্রবেশকারী, অসংখ্য জামাতি বিহারি জঙ্গি প্রবেশ করেছে। প্রগতিশীলতার ব্যানারে অনেকে আছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অনেকে আছে আসিফ নজরুলের মতো ব্যক্তিদের খুব ঘনিষ্ঠ মানুষ, এদেরকে চমৎকার ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে সুচ হয়ে ঢুকেছে, পরবর্তীতে ফাল হয়ে বের হতে পারে। এরা অত্যন্ত ডেডিকেটেড হবে এবং হয়েছে। কান্নাকাটির থেকে শুরু করে স্ট্যান্ডবাজি সবকিছু করবে, আওয়ামী লীগের কর্মীদের পক্ষে কথা বলবে, আওয়ামী লীগের কর্মীদের আস্থাভাজন হবে, সময় মতো সে অংশকে বিভ্রান্ত করে হেমিলনের বাসিওয়ালার মতো দিকভ্রান্ত করে নিয়ে যাবে উল্টো দিকে। এইটা চমৎকার ভাবে তারা সফল করতে পেরেছে বলে আমি বিশ্বাস করছি, কারণ সবকিছু এই বার্তা দিচ্ছে। দ্বিতীয় প্ল্যান, দলের পরিচিত মুখ যারা আগে থেকে দলের ন্যূনতম একটা গুরুত্বপূর্ণ পজিশনে ছিল আছে, এদেরকে ম্যানেজ করা। ম্যানেজ যে কত ভাবে করা সম্ভব সেটা তো আপনারা জানেন। কি কি খেতে পারে, কি কি দিতে পারে, কি কি দেওয়া নেওয়া হয়, সেগুলা তো আসলে গত 15 বছরের শাসনামল আপনারা দেখেছেন, সেটার ব্যাখ্যা দিতে চাই না। তবে আওয়ামী লীগের সেই পরিচিত মুখগুলার মোটামুটি একটা অনুসারী থাকে, এই অনুসারীদেরকে বিভ্রান্ত করার মতো একটা প্রচেষ্টাও তারা চালাচ্ছে, হাতে নিয়েছে এই পরিকল্পনা। তৃতীয়ত, উভয়ের সমন্বয় সাধন করে দলের মধ্যে কুন্দল সৃষ্টি করা, বিভিন্ন ধরনের গুজব রটানো, গুজব রটিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, উভয় সমর্থকদের অর্থাৎ উভয় শ্রেণীর সমর্থকদেরকে বিভ্রান্ত করা এবং সেই সুযোগে কেচাল লাগিয়ে দেওয়া, কেচাল লাগিয়ে দিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সবকিছু চমৎকার ভাবে কিন্তু সম্পন্ন করার মতো সকল রসদ তারা জোগাড় করে ফেলেছে। এর মাঝে থেকে বেশ কিছু গুজব ছড়ানো হবে, যাতে দ্বিমত থেকে দ্বিধা, দ্বিধা থেকে শত্রুতা, শত্রুতা থেকে মারপিট, এমনটা হবে। এবং সেই পথে আগাচ্ছে জনাব তারেক রহমানের সরকার এবং জামাত এবং তাদের যারা পিতামহ, পিতা, দাদা, দাদা ঠাকুর আছে, তারা সবাই মিলে। এইসব প্ল্যান ছাড়াও আরো অনেকগুলো চক্রান্ত আছে, সেটা অটোমেটিকও হতে পারে। কারণ আওয়ামী লীগ এখন ঘোড়া থেকে পড়ে যাওয়া একটা সরি, এখন একটা ভুল আরো বড় বড় ভুলের জন্ম দেবে, ভুলের সম্ভাবনা সৃষ্টি করবে। এটা তো আসলে আমরা বুঝি, এটা মানুষ যখন খারাপ সময় থাকে তখন ভুলভাল চিন্তা মাথার মধ্যে আসে, ভুলভাল সিদ্ধান্ত নেয়। একটা উদাহরণ দেই, ধরেন আপনারা 10টা বন্ধু কোথাও ঘুরতে গেছেন,
কোন একটা দুর্গম পথে, এবং সেখানে গিয়ে জানতে পারলেন আপনাদের মধ্যে 2 জন শত্রুপক্ষের মানুষ আছে যারা আপনাদেরকে হত্যা করতে চায়। 10 জনের মধ্যে 8 জন জেনুইন বন্ধু, 2 জন শত্রুপক্ষের মানুষ। এখন এই 2 জনকে খুঁজতে গিয়ে এই যে আপনাদের মধ্যে দ্বিধা বিভক্তি দ্বন্দ্ব সৃষ্টি হবে, এই দ্বিধা বিভক্তি দ্বন্দ্ব থেকে আপনারা দেখা গেল 2 জন 2 জন করে হত্যা করা শুরু করলেন, এবং একটা সময় গিয়ে আপনারা নিজেরা জেনুইন যে বন্ধুগুলা ছিলেন তারা নিজেরাই শেষ হয়ে গেলেন, কিন্তু বাকি থাকলো শত্রুপক্ষের 2 জন ব্যক্তি। এবং এটাই বাংলাদেশ আওয়ামী লীগে হতে যাচ্ছে, এবং এটা হওয়ার জন্য সকল বন্দোবস্ত করে ফেলেছে ইউনূস, জামাত, এনসিপি, বিএনপি, সিআইএ, ডিপ স্টেট, আইএসআই, আরো যারা যারা আছে যে চক্রান্তকারী, এটা বাংলাদেশে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। আপনারা প্রত্যেকেই ভাবছেন আপনার পাশে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগের বিরাট নেতা দাবি করা কিংবা ডেডিকেটেড কর্মী দাবি করা লোকটা জেনুইন, লোকটি কি আদৌ আওয়ামী লীগের আদর্শ ধারণ করে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, সম্মান করে? কিন্তু সেই লোকটা যে আদৌ আওয়ামী লীগের লোক না, এইটুক বোঝার জন্য যেইটুক সক্ষমতা প্রয়োজন সেটা আপনাদের মধ্যে নাই। আশা করি আপনারা এই সক্ষমতা অর্জন করার চেষ্টা করবেন। খেয়াল রাখতে হবে, যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ধারণ করে, লালন করে, আওয়ামী লীগকে ভালোবাসে, তাদেরকে মারতে গিয়ে আবার প্রকৃত লোক যে জনবল, যেই কর্মী, সেটা থেকে আবার দূরে সরে যায় না, তাদেরকে শূন্য করে ফেলেন না, যেটা আপনাদের জন্য অমঙ্গল হবে, শত্রুপক্ষের জন্য অনেক সাপেবর হবে। সুতরাং সবকিছু মাথায় রাখতে হবে। কোনো কথা আমি নিরাশ কিংবা হতাশ হওয়ার জন্য বলি নাই, এগুলা সতর্ক হওয়ার জন্য বললাম। দলে অনুপ্রবেশকারী আছে, ছিল, থাকবে, চক্রান্তকারী থাকবে, কিন্তু সবকিছু সমাধান করে আপনাদেরকে বাঁচা মরার এই লড়াইয়ে সংগ্রাম করতে হবে, টিকে থাকতে হবে, জয়ী হতে হবে। সুতরাং নিজেকে তুখোর খেলোয়াড়ের পরিচয় দিতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। আবারও বলতেছি, নিশ্চিতভাবে সতর্ক হতে হবে, নিজেদের মধ্যে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে হবে, এরা আছে, ছিল, থাকবে। আওয়ামী লীগের ফেসবুক পেজটাকে সবার প্রথম গুপ্ত মুক্ত করতে হবে, অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। এটা ছাড়া আপাতত আর কোনো কাজ আছে বলে আমি খুঁজে পাচ্ছি না। শত্রুদের লোক দ্বারা নিজেদেরকে বিভ্রান্ত করে নিজের লোকদেরকে ঝামেলায় ফেলা, কোণঠাসা করা, এটা মোটেও এই মুহূর্তে বাংলাদেশ